শাপলাপুর গ্রামে এবার যেন আকাশ ভেঙে শীত নেমেছে। চারদিকে ঘন কুয়াশার চাদর। রাত বাড়ার সাথে সাথে হিমেল হাওয়া তীরের মতো গায়ে বিঁধছে। এই কুয়াশা ভেদ করে বিষণ্ণ মুখে বাড়ির পথে হাঁটছে হরি। আজ সারাদিন সে কাজ খুঁজেছে, কিন্তু কপালে কাজ জোটেনি। খালি হাতে শূন্য পকেটে সে আজ বাড়ি ফিরছে। শাপলাপুর গ্রামের এক কোণে ভাঙাচোরা এক কুঁড়ে ঘর। সেখানেই অতি কষ্টে দিন কাটে হরি, তার স্ত্রী মালতী আর তাদের একমাত্র মেয়ে পুটিকে নিয়ে। অভাব তাদের নিত্য সঙ্গী। দুবেলা দুমুঠো ভাত জোটে না। এই হাড় কাঁপানো ঠান্ডার হাত থেকে বাঁচতে ছোট্ট মেয়ে পুটির সম্বল বলতে শুধু এক টুকরো ছেঁড়া চাদর। বাবা, তুমি চলে এসেছো? আমার না খুব খিদে পেয়েছে বাবা, আর আমার খুব ঠান্ডা লাগছে। তুমি কি আমার জন্য সোয়েটার এনেছো? হ্যাঁ মা, আমি চলে এসেছি। তুমি একটু ধৈর্য ধরো, মা এখনই তোমাকে খেতে দেবে। হ্যাঁ গো, আজকে কিছু উপার্জন করতে পারলে? দিন দিন তো শীত বেড়েই চলেছে। বাড়িতে খাওয়ার মতো তেমন কিছুই নেই। আছে শুধু সকালের কিছু ঠান্ডা ভাত। আর মেয়েটার পোশাকের যা দশা, সে তো হাড় কাঁপানো শীতে কাঁপছে। না গো, আমি আজও কিছু উপার্জন করতে পারলাম না। হরি চুপ করে বসে থাকে, চোখে জল। সে স্ত্রীর দিকে তাকিয়ে বলে, আমি পারলাম না মালতী, আমি পারলাম না একজন ভালো বাবা হতে। মেয়েটা কয়েকদিন ধরেই ঠান্ডায় কাঁপছে, ঠিকমতো খাওয়া দাওয়া নেই। আমার এতটুকু সাধ্য নেই মালতী যে নিজের মেয়েটার মুখে দুমুঠো অন্ন তুলে দিতে পারি। এর থেকে তো মরে যাওয়া অনেক ভালো। তুমি এভাবে ভেঙে পড়ো না গো। ঈশ্বর আমাদের পরীক্ষা নিচ্ছেন, আর এই কঠিন সময়ে আমাদের হার মানলে চলবে না। আমাদের এই পরিস্থিতির সাথে লড়তে হবে। এই নাও, এগুলো রাখো। এ কি? না না মালতী, এ কি করছো তুমি? এটা তোমার বিয়ের শেষ স্মৃতি, তোমার শেষ সম্বল। এটা আমি কোনোভাবেই নিতে পারবো না। শেষ না গো, এটাই আমাদের নতুন শুরু। এছাড়া আর আমাদের কোনো উপায় নেই। এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে আমরা তো না খেতে পেয়ে আর এই কনকনে ঠান্ডায় মরেই যাব। তুমি এক কাজ করো, কাল সকালেই এই দুল জোড়া নিয়ে শহরে যাও। এগুলো বিক্রি করে কিছু টাকা নিয়ে এসো। আমরা একটা ছোট্ট ব্যবসা করব। কিন্তু গয়না বেচে ব্যবসা? শোনো, শীতের সময় মানুষ গরম গরম খাবার খেতে খুব ভালোবাসে। আমরা ভ্যানে করে রাস্তার মোড়ে গরম পকোড়া আর পিঠের দোকান দেব। দেখবে আমাদের অভাব ঠিক ঘুচে যাবে। সত্যি মালতী, তোমার মতো বুদ্ধিমতী আর গুণবতী স্ত্রী পাওয়া ভাগ্যের ব্যাপার। ঠিক আছে, আমি কালই শহরে গিয়ে এগুলো বিক্রি করার ব্যবস্থা করছি। হরি পরের দিন সকালেই কানের দুল দুটো বিক্রি করার জন্য শহরে যায়। আর কয়েকদিনের মধ্যেই গ্রামের এক মোড়ে একটা ভ্যান গাড়িতে শুরু হয় তাদের পিঠা ও পকোড়ার দোকান। মালতীর হাতের জাদুতে চারিদিকে ছড়িয়ে পড়ে পিঠা ও পকোড়ার সেই মন মাতানো সুগন্ধ। শাপলাপুরের মানুষজন কনকনে শীতের মাঝে সেই সুবাস পেয়ে ভিড় জমাতে শুরু করেছে হরির দোকানে। গ্রামের অভাবী হরি আর মালতীর ঘরে আজ আশার প্রদীপ জ্বলছে। আরে কি গো হরিদা, তোমার পিঠার পকোড়ার গন্ধ তো পুরো গ্রামে ছড়িয়ে পড়েছে গো। দূর থেকে গন্ধ পেয়ে আর থাকতে পারলাম না, দেখে তো জিভে জল চলে আসছে। দাও দেখি, একবার খেয়ে দেখি কেমন বানিয়েছো। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। আমাকেও দুটো দাও তো হরি, দেখে তো মনে হচ্ছে হেব্বি স্বাদ হয়েছে। এই হাড় কাঁপানো ঠান্ডায় এমন গরম গরম পিঠা না খেলে দিনটাই মাটি। এই তো দিচ্ছি কাকা। মালতী, গরম গরম দুটো পকোড়া পিঠা দাও। এই নিন গরম পকোড়া আর এই পিঠা খেয়ে দেখুন। দারুণ হয়েছে গো হরিদা। তোমার বউয়ের হাতের পিঠা আর পকোড়ার তো কোনো জবাবই নেই। শাপলাপুর গ্রামে এমন স্বাদের পিঠা আগে কোনোদিন খাইনি গো, সত্যি দারুণ খেতে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছিস। এই হাড় কাঁপানো শীতে এমন গরম গরম পকোড়ার পিঠে একদম জমে গেছে গো। সব মালতীর পরিশ্রম গো। মালতীর দিনরাত খেটে এগুলো তৈরি করেছে, তাই তো এত স্বাদ। আপনারা খুশি হলেই আমাদের কষ্ট সার্থক। ঠিক আছে হরিদা, আজ তাহলে আসলাম বুঝলে। কালকে তোমাদের পিঠে খেতে আবার আসবো।
সত্যি মালতী, সব তোমার বুদ্ধির জোরে। কোনোদিন ভাবিনি আমাদের এই অভাবের দিন কাটবে। এবার হয়তো ভগবান আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন, আমাদের সুখের দিন আবার ফিরে আসবে। কিন্তু সুখের আকাশে কালো মেঘ আসতে বেশি সময় লাগে না। হরির দোকানের পাশেই গ্রামের বড় ব্যবসায়ী ভৈরব মহাজনের দোকান। সে যেমন ধনী তেমনি ধূর্ত আর রাগী। নিজের চোখের সামনে হরির এই উন্নতি সে সইতে পারছিল না। রে হরি, ভালোই তো দেখছি নতুন দোকান খুলেছিস। হ্যাঁ, ব্যবসা তো জমে উঠেছে। কিন্তু এটা জানিস তো, যে জায়গায় দোকান সাজিয়েছিস সে জায়গাটা আমার, আর আমার জায়গা আমি কাউকে মাগনায় ব্যবসা করতে দিই না। মহাজন, আমি তো জানতাম না, আমি খুব গরিব মানুষ। জানি রে জানি, তোরা যে কত গরিব তা আমি জানি। তাই আমি ঠিক করেছি তোদের একটা বড় সাহায্য করব। তুই এখানে ব্যবসা কর, কিন্তু একটা শর্ত আছে, লাভের অর্ধেক টাকা আমাকে দিতে হবে। অর্ধেক টাকা? তাহলে আমরা কিভাবে ব্যবসা করব আর কি খাবো মহাজন? ওরে খুকি, এই ঠান্ডায় ছেঁড়া চাদর পরে আছো, খুব ঠান্ডা লাগছে না? করি এই শর্তে রাজি হয়ে যা। অন্তত তোর এই বাচ্চা মেয়েটার কথা ভেবে। একবার দোকান বন্ধ করে দিলে এই মেয়েটা কিন্তু ঠান্ডায় আরো কষ্ট পাবে। আর রাজি না হলে তোদের এই দোকানপাট আমি এখনই ভেঙে চুরমার করে দেব। দেখলে মালতী, ভৈরবদা তো আমাদের গলায় পা দিয়ে টাকা নিতে চাইছে। লোকটা যেমন লোভী তেমন রাগী। ওর কথা না শুনলে যে কি করবে তা ভাবলে আমার বুক শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। ভয়ে আমার জানটা যেন বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তুমি অত চিন্তা করো না। এখন রাত অনেক হয়েছে, শীতটাও খুব জাঁকিয়ে পড়েছে। চলো আগে পুটিকে নিয়ে বাড়িতে যাই, ওর খুব ঠান্ডা লাগছে। কাল সকালে এই বিষয়ে ভাবা যাবে। ঠিক বলেছ মালতী, চলো চলো বাড়ি যাই। ভগবান সহায় থাকলে কোনো না কোনো পথ ঠিকই বেরিয়ে আসবে। ওগো মালতী, সারা রাত আমি ঘুমোতে পারিনি। আমার মনে হয় ভৈরবদা কাল যা বলেছে তা মেনে নেওয়াটাই আমাদের জন্য ভালো হবে। এ কি বলছো তুমি? ব্যবসার অর্ধেক টাকা যদি ওই শয়তান মহাজনকে দিয়ে দিই, তবে আমরা ব্যবসা চালাবো কিভাবে? পুঁটির পড়াশোনা, আমাদের খাওয়া দাওয়া সব তো বন্ধ হয়ে যাবে। না, এভাবে অন্যায়ের কাছে মাথা নোয়ানো চলবে না। কিন্তু আমরা করবোটা কি? ও তো সব ভেঙে চুরে চুরমার করে দেবে বলেছে। শোনো, শাপলাপুর গ্রামে আমরা একা নই। এই গ্রামের মানুষ আমাদের ভালোবাসে। আজ দোকানে যখন গ্রামবাসীরা আসবে, তখন তাদের কাছে আমরা সবটা খুলে বলবো। আমরা সবার সাহায্য চাইব। 10-এর লাঠি যদি এক হয়, তবে ভৈরবের মতো মহাজনও পিছু হটতে বাধ্য। ঠিকই বলেছ মালতী, আমরা একা ওর সাথে পেরে উঠবো না। এ বিষয়ে গ্রামের মানুষদের সাথে নিয়ে চলাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। চলো আজ দোকান খোলার পর সবাইকে সবটা জানাবো। পরের দিন হরি আবার তার দোকানটা খোলে। ঠিক আগের দিনের মতোই তার দোকানে গ্রামবাসীরা পিঠার পকোড়া খাওয়ার জন্য ভিড় জমিয়েছে। কিন্তু এই হাসি খুশি মুখগুলোর আড়ালে লুকিয়ে আছে এক গভীর চিন্তা। কই গো হরিদা, আজ দেরি কেন? জলদি করে আমাকে গরম গরম পিঠার পকোড়া দাও তো। হ্যাঁ দাদা, এই তো দিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই হরির দোকান আবার জমজমাট হয়ে ওঠে। সবাই তৃপ্তি করে খাচ্ছে। আজকেও যা পিঠা বানিয়েছো না, একদম জমে গেছে। দাদারা, আপনারা যে আমাদের হাতের খাবার এত পছন্দ করেন আর আমাদের ভালোবাসেন, এটাই আমাদের বড় শক্তি। কিন্তু আজ আমরা এক বড় সমস্যায় পড়েছি। এই বিপদ থেকে আমরা একা উদ্ধার হতে পারছি না, তাই আপনাদের কাছে সাহায্য চাই। কি হয়েছে গো বৌদি, কোনো বিপদ? গ্রামের ভৈরব মহাজন আমাদের হুমকি দিয়েছে। বলেছে ব্যবসার অর্ধেক টাকা ওকে দিয়ে দিতে হবে, নইলে ও আমাদের দোকান ভাঙচুর করে এখান থেকে তাড়িয়ে দেবে। আপনারা যদি আমাদের পাশে দাঁড়ান তাহলে খুব ভালো হতো। ওরে বাবা, ভৈরব মহাজন সে তো জমদূত গো বৌদি। আমরা সামান্য মানুষ, ওর মুখের উপর কথা বলার সাহস আমাদের নেই। ওর অনেক ক্ষমতা, ওর বিরুদ্ধে কথা বললে আমাদের গ্রাম ছাড়া করবে। এই তোমরা জানো না, এর আগে ও কত গ্রামবাসীদের জীবন ধ্বংস করে দিয়েছে। আমাদের ক্ষমা করো হরিদা, আমরা তোমাদের পাশে দাঁড়িয়ে নিজেদের বিপদ ডাকতে পারবো না। ভৈরব মহাজনের বিরুদ্ধে যাওয়ার সাধ্য আমাদের নেই।
ওই ঠিকই বলেছ গো হরি, ভৈরবের বিরুদ্ধে যাওয়া মানে নিজের বিপদ নিজেকেই ডেকে আনা। তাই ওর বিরুদ্ধে না যাওয়াই ভালো। একে একে সব গ্রামবাসীরা যে যার ঘরে চলে গেল। হরির ভ্যান গাড়িটা যেন একাকিত্বের অন্ধকারে ডুবে গেল। যে গ্রামবাসীরা কিছুক্ষণ আগে পিঠার প্রশংসা করছিল, মহাজনের ভয়ে তারা এখন ছায়ার মতো মিলিয়ে গেছে। দেখলে মালতী, গ্রামবাসীরা আমাদের পাশ থেকে শুনে দাঁড়ালো। হ্যাঁ, এখন তো আমরা একদম একা। কার ভরসা এখানে থাকবো? ওই পিশাচ মহাজনটা তো আমাদের শেষ করে দেবে। এবার মনে হয় এই ভিটেমাটি ছেড়ে অন্য কোথাও পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো পথ নেই গো। তুমি শান্ত হও গো। এভাবে ভেঙে পড়লে তো আমরা শুরুতেই হেরে যাব। অভাব আমাদের অনেক কিছু কেড়ে নিয়েছে, কিন্তু আমাদের এই লড়াকু মনটা কেড়ে নিতে দেব না। এই কুঁড়ে ঘর, এই গ্রাম আমাদেরও। এখান থেকে আমরা কেন পালাবো? কিন্তু কাল মহাজন যখন লোক নিয়ে আসবে। ও কাল আসবে, আসুক। আজ রাতটা বাড়িতে চলো। অন্ধকার যত গভীর হয়, ভোরের আলো তত কাছে আসে। আমি জানি ভগবান আমাদের কোনো না কোনো পথ ঠিকই দেখাবেন। কই গো মালতী, সারা রাত তো শেষ হতে চললো, কিছু ভাবলে? মহাজন তো কালকেই লোকবল নিয়ে আসবে সকালে দোকানে হানা দিতে। হ্যাঁ গো, অনেক ভেবেছি। এই লড়াই আমরা গায়ের জোর দিয়ে জিততে পারবো না, কারণ আমরা একা। গ্রামবাসীরাও ভয়ে মুখ ফিরিয়ে নিয়েছে। ভৈরবের ক্ষমতার সাথে আমরা পেরে উঠব না। তাই আমাদের বল নয়, বুদ্ধি দিয়ে লড়তে হবে। বুদ্ধি? কিন্তু ও তো টাকার পাগল, ওকে আমাদের কোনো কথা শুনবে? শুনবে গো, শুনবে। আমাদের কাছে একটা সুন্দর বুদ্ধি আছে। আমরা মহাজনকে আমাদের শত্রু নয়, বরং আমাদের ব্যবসার বন্ধু হিসেবে ব্যবহার করব। এমন এক টোপ দেব যাতে ওই রাঘব বোয়াল নিজেই আমাদের জালে ফেঁসে যাবে। কি বলছো মালতী? মহাজন আমাদের বন্ধু হবে? এটা কিভাবে সম্ভব? সম্ভব গো, কালকে দেখতে পাবে। এখন শুধু আমার ওপর ভরসা রাখো। চলো এবার একটু বিশ্রাম নাও, কাল আমাদের বড় লড়াই। পরের দিন হরি ও মালতী তাদের দোকান আবার খোলে। গ্রামের অনেক লোক তাদের দোকানে খেতে আসে, কিন্তু কিছুক্ষণ পর ভৈরব তার দুজন লাঠিয়ালকে নিয়ে রবির দোকানের দিকে আসে। রে হরি, ভালোই তো ব্যবসা করছিস, কথাটা মনে আছে তো? আশা করি আমার প্রস্তাবে তুই রাজি হয়ে যাবি। না হলে কিন্তু আজ তোর কপালে অনেক দুঃখ আছে। এখন তাড়াতাড়ি আমার টাকাটা বের কর, না হলে। মহাজন, ব্যবসা তো এইমাত্র শুরু করলাম, এখন টাকা কোথায় পাবো? দয়া করুন। আমি অত শত বুঝি না, আবার টাকা দে, নয় দেখ আমি কি করতে পারি। মালতী তখন বুদ্ধি খাটিয়ে বলে, মহাজনদা তো আমাদের বড় ভাই, উনি কেন আমাদের ক্ষতি করবেন? বরং উনি তো আমাদের আশীর্বাদ করতে এসেছেন। আশীর্বাদ? আরে টাকা নিতে এসেছি রে, টাকা। মহাজনদা, আপনি তো অনেক বড় ব্যবসায়ী। আপনি কি শুধু আজকের এই কিছু টাকার লাভ দেখছেন, নাকি প্রতিদিনের 1000 টাকার লাভ দেখতে চান? মানে কি বলতে চাইছো তুমি? দেখুন মহাজনদা, শীতের রাতে আপনার এই মুদি দোকানে খদ্দের আসা কমে যায়, কিন্তু আমাদের এই পিঠের গন্ধে যখন পাড়ার লোক এখানে ভিড় করবে, তারা তো শুধু পিঠে খাবে না, তারা তাদের প্রয়োজনীয় জিনিস আপনার দোকান থেকেই চাল, ডাল বা চিনি কিনে নিয়ে ফিরবে। আমার দোকানে ভিড় মানেই আপনার দোকানেও ভিড়। কর্তা, কথা তো মিথ্যে বলছে না। মালতীর পিঠে খাওয়ার পর সেদিন অনেকজন গ্রামবাসী আমাদের দোকান থেকে অনেক জিনিস কিনেছে। আগে তো শীতের রাতে খরিদ্দারি আসতো না, যেদিন থেকে তারা দোকান করতে শুরু করেছে, হ্যাঁ, তারপর থেকে আমাদের দোকানেও কিন্তু অনেক খরিদ্দার আসছে। শুধু তাই নয় মহাজনদা, আমি প্রত্যেক খদ্দেরকে বলবো, এই যে পিঠাটা এত স্বাদ হয়েছে তার রহস্য হলো আপনার দোকানের খাঁটি সর্ষের তেল আর চিনি। আমি বলবো মহাজনদা নিজের হাতে বেছে সেরা জিনিস আমাদের দিয়েছে বলেই এমন স্বাদ হয়েছে। এতে আপনার দোকানের নাম গ্রামে রাতারাতি ছড়িয়ে যাবে। বিজ্ঞাপনের জন্য আপনার আর টাকা খরচ করতে হবে না। কথাটা তো খারাপ না। এই ব্যবসাতে যত গ্রামবাসী তার দোকানে আসবে আর আমার দোকানে অনেক খরিদ্দার আসবে, অনেক লাভ হবে। মন্দ বলনি মালতী, আমার দোকানেরও নাম হবে, জিনিসও বিক্রি হবে। তার উপর আমাদের দোকানের সব তেল, ঘি আর মশলা তো আমরা আপনার থেকেই কিনবো।
আপনার বিক্রি দ্বিগুণ বেড়ে যাবে মহাজনদা। আপনি শুধু আজ থেকে আমাদের একটু আশ্রয় দিন। ঠিক আছে ঠিক আছে, আমি বড় ব্যবসায়ী, ছোট মন নিয়ে চলি না। কাল থেকে তোরা এই কোনটাতেই বসবি। আর শোন, কাল সকালে 5 লিটার তেল আমার দোকান থেকে নিয়ে যাস। ভৈরব আর তার লাঠিয়াল বুক ফুলিয়ে চলে যায়। মনে হয় তারা বড় যুদ্ধে জয় হয়েছে। হরি অবাক হয়ে মালতীর দিকে তাকায়। মালতী, তুমি এটা কেমন করে করলে? যে লোকটা আমাদের ব্যবসা ধ্বংস করতে এসেছিল, সে তো এখন উল্টে আমাদের সাহায্য করবে। একেই বলে বুদ্ধির জোর গো। শত্রুরা যদি বেশি শক্তিশালী হয় তখন তাদের দুর্বলতাকে কাজে লাগাতে হয়। ভৈরবদা খুব লোভী মানুষ, আর আজ সেই লোভের বশেই সে হার মানল। অভাব মানুষের শক্তি কমিয়ে দেয় ঠিকই, কিন্তু বুদ্ধি আর সাহস থাকলে সবচেয়ে বড় বাধাও হার মানে। সেই দিন থেকে হরি, মালতী আর ছোট্ট পুটি আবারও হাসি খুশি হয়ে বাঁচতে শুরু করে। আর তাদের পিঠার সুবাস শুধু গ্রামেই নয়, মানুষের মনেও ধীরে ধীরে নিজের জায়গা করে নেয়।